তাহলে আজকে আমরা ওয়েবার এবং লসের যে তত্ত্ব আগে জেনেছি, সেই তত্ত্ব দুটোর মধ্যে কি কি বিষয়ে পার্থক্য রয়েছে সেগুলো আজকে জানবো। তো লস এবং ওয়েবার দুজনেই শিল্প স্থাপনের ওপর গুরুত্ব দিয়েছেন। ওয়েবার তার অ্যাজাম্পশনই হোক বা মূল থিওরিতে হোক, তিনি শিল্প গড়ে ওঠার জন্য আদর্শ স্থান বলেছেন সেটাকেই, যেখানে শিল্পের উৎপাদন ব্যয় সবচেয়ে কম হবে। কিন্তু তিনি প্রফিট বা সেলের উপর কোনো কথা বলেননি। অপরদিকে যদি আমরা লসের তত্ত্বটা দেখি, ইস্টের আকারে যদি দেখি, লস তিনিও শিল্পের আদর্শ অবস্থান নির্ণয় করেছেন এবং তিনি বলেছেন যে শিল্পের জন্য যে উৎপাদন ব্যয় সেটা সব জায়গায় সমান, শুধুমাত্র পার্থক্য হচ্ছে বিক্রয়ে, ডিমান্ডে। যেখানে ডিমান্ড বেশি বা যেখানে সেল বেশি, সেখানেই শিল্পের প্রফিট বেশি হবে, সেখানে শিল্প গড়ে উঠবে। তো এইরকম দুটো ভিন্ন প্রকৃতির তত্ত্ব এবং বিভিন্ন বিষয়ে বা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দুটো তত্ত্বের মধ্যে আমরা পার্থক্য খুঁজে পাই। তো পার্থক্য বিষয়বস্তুগুলো আমি বাঁ দিকে রেখেছি। বাঁ দিকে যে সমস্ত বিষয়বস্তুগুলো পার্থক্যের জন্য তুলে ধরেছি, সেগুলো এক নাম্বার হচ্ছে র মেটেরিয়াল। র মেটেরিয়াল সংক্রান্ত দুটো তত্ত্বের মধ্যে পার্থক্য রয়েছে। মার্কেট, ট্রান্সপোর্ট, তারপর ওয়েজেস বা মজুরি, কস্টিং বা উৎপাদন ব্যয়, প্রাইস বা বিক্রয় মূল্য, ডিমান্ড বা চাহিদা, প্রফিট বা মুনাফা, কম্পিটিশন, আর 10 হচ্ছে অ্যাগ্লোমারেশন। মিউট করে দিই সবাইকে। তাহলে এই বিষয়গুলোর ওপর আমরা ওয়েবার এবং লসের মধ্যে কি কি পার্থক্য পাই সেগুলো দেখব। তাহলে প্রথমে র মেটেরিয়াল যদি আমরা দেখি, ওয়েবার র মেটেরিয়ালের একটা সুন্দর ক্লাসিফিকেশন করেছিলেন। তত্ত্বে আলোচনা করা হয়েছিল যে ক্লাসিফিকেশনে প্রথমেই তিনি ক্লাসিফাই করেছিলেন সর্বত্র প্রাপ্ত সম্পদ না কিছু লোকালাইজড রিসোর্স। তো লোকালাইজড রিসোর্সটাকে তিনি আবার পিওর মেটেরিয়াল আর ওয়েট লুজিং মেটেরিয়াল, এই চারটে ক্যাটাগরিতে তিনি ভাগ করেছিলেন। তো বিভিন্ন ধরনের র মেটেরিয়াল তিনি দেখিয়েছিলেন যে বিভিন্ন প্রকার র মেটেরিয়াল বিভিন্ন জায়গায় তাদের আদর্শ অবস্থান রয়েছে। যে র মেটেরিয়াল গুলো শিল্প ব্যবহার করবে, তাহলে শিল্পের আদর্শ অবস্থান র মেটেরিয়ালের প্রকৃতির ওপর ডিপেন্ড করে গড়ে ওঠে। যেমন পিওর র মেটেরিয়াল যদি দেখিস, তাহলে পিওর র মেটেরিয়াল ওয়েবার দেখিয়েছিলেন যে শিল্পের আদর্শ অবস্থান বাজারেও হতে পারে, বা র মেটেরিয়াল সেন্টারেও হতে পারে, বা এই দুটোর মাঝখানে যে কোনো জায়গায় হতে পারে। আবার ওয়েট লুজিং যে র মেটেরিয়াল ইউজ করে কোনো শিল্প, তাহলে সেই শিল্প আদর্শ অবস্থান হবে মেটেরিয়ালের যেখানে উৎস সেই উৎসের কাছে। তাহলে এইভাবে আমরা বলতে পারি যে ওয়েবারের তত্ত্বে শিল্পের আদর্শ অবস্থান র মেটেরিয়াল টাইপের ওপর ডিপেন্ড করে। র মেটেরিয়ালের টাইপ বিভিন্ন শিল্পের বিভিন্ন অবস্থানের জন্য আদর্শ। কিন্তু লস সেরকম কোনো র মেটেরিয়ালের ক্লাসিফিকেশন করেননি, এবং তিনি প্রথমেই বলে দিয়েছেন সব ধরনের র মেটেরিয়াল সব জায়গায় সমানভাবে বন্টিত রয়েছে। র মেটেরিয়াল এক কথায় শিল্পের অবস্থানকে প্রভাবিত করে না। তাহলে র মেটেরিয়াল দ্বারা প্রভাবিত হয় ওইবারের মতে, আর লসের মতে র মেটেরিয়াল দ্বারা প্রভাবিত হয় না। কিভাবে প্রভাবিত হয়? একটা মেটেরিয়াল টাইপ এক এক রকম ভাবে প্রভাবিত করে। এবার হচ্ছে মার্কেট। ওয়েবার তার তত্ত্বে মার্কেটের শেপ, সাইজ এই সংক্রান্ত কিন্তু কোনো কথা বলেননি। কিন্তু লসের তত্ত্বে আমরা যদি দেখি মার্কেটের শেপ কেমন হবে, মার্কেটের সাইজ কেমন হবে, এই দুটোর উপর কিন্তু ফোকাস করেছেন। তো আমরা লসের তত্ত্বে দেখেছি তিনটে স্টেজে বা তিনটে পর্যায়ে মার্কেটের বিবর্তন ঘটে। প্রথম পর্যায়ে একটা সিঙ্গেল, এখানে যদি আমরা দেখি যে একটা মাত্র ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে বাজারে, তাহলে সেক্ষেত্রে মার্কেটের শেপটা ছিল গোল এইখানে। তারপর আরো দু তিনটে করে মার্কেটের মধ্যে শিল্প গড়ে উঠেছে, তাদের মধ্যে কম্পিটিশন হচ্ছে। তার চারপাশে অজস্র শিল্প গড়ে উঠেছে। তৃতীয় পর্যায়ে যখন অজস্র শিল্প গড়ে উঠেছে, তখন মার্কেটের শেপটা হয়ে যাচ্ছে আমার হেক্সাগন বা ষড়ভুজ। তাহলে প্রাথমিক পর্যায়ে বৃত্তাকার, দ্বিতীয় পর্যায়ে বৃত্তের সেক্টর, তৃতীয় পর্যায়ে ষড়ভুজ আকৃতি ধারণ করছে। এটা গেল শেপ সংক্রান্ত লসের, মার্কেটের শেপ সংক্রান্ত ধারণা। এবার সাইজের উপর তিনি ফোকাস করেছেন। তিনি বলেছেন সাইজ ডিপেন্ড করে কোনো পণ্যের বিক্রয় মূল্যের উপর। বিক্রয় মূল্য সব জায়গায় সমান নয়। যেখানে বিক্রয় মূল্য কম, সেই মার্কেট, যে পণ্যের বিক্রয় মূল্য কম সেই পণ্যের মার্কেট এরিয়া অনেক বড় এখানে।
আবার যে পণ্যের বিক্রয় মূল্য বেড়ে যাচ্ছে তার মার্কেট কিন্তু ছোট হয়ে যাচ্ছে। এইভাবে লস তার তত্ত্বে মার্কেটের শেপ এবং সাইজের ওপর আলোকপাত করেছেন। এরপর থার্ড যে বিষয় নিয়ে আলোচনা করব, পার্থক্যের বিষয়, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট। পরিবহন বয় পরিবহন যে পদ্ধতি, তো ওয়েবার ধরে নিয়েছিলেন বিভিন্ন জায়গায় পরিবহন কষ্টের মধ্যে পার্থক্য রয়েছে। তো যেখানে সস্তায় পরিবহন হবে সেখানে শিল্প গড়ে উঠবে। তো এই সস্তায় পরিবহন খুঁজে বার করার জন্য তিনি আইসো টিম এবং আইসো ডাপেন নামে দুটো কনসেপ্ট আবিষ্কার করেছেন। কিন্তু লস সেরকম পরিবহনের ওপর কোনো গুরুত্ব দেননি। তিনি বলেছেন পরিবহন ব্যয় সর্বত্র সমান এবং পরিবহন ব্যয় দূরত্বের সঙ্গে সমানুপাতিক। 1 কিলোমিটারে যদি 1 টাকা হয়, 2 কিলোমিটার 2 টাকা, 3 কিলোমিটার 3 টাকা, এরকম রিলেশনশিপ পরিবহনের মধ্যে রয়েছে। তো পরিবহনের ক্ষেত্রে লসের কিন্তু কোনো দৃষ্টি পড়েনি, কিন্তু ওয়েবার পরিবহনের উপর গুরুত্ব দিয়েছেন। এরপর হচ্ছে লেবার বা মজুরি। ওয়েবার লেবারের ওপর গুরুত্ব দিয়েছেন। ওয়েবারের মতে যেখানে লেবার কস্ট সস্তা বা সস্তায় শ্রমিক পাওয়া যায় সেখানে শিল্প গড়ে উঠবে। তাহলে সস্তায় শ্রমিক কোথায় পাওয়া যাবে, শ্রমিকের মজুরি কি হবে, শিল্পের উৎপাদনের ওপর শ্রমিকের কি প্রভাব বিস্তার করতে পারে, সেটা ব্যাখ্যা করার জন্য এবার তিনটে নতুন কনসেপ্ট এনেছেন। 1 নম্বর হচ্ছে লেবার ইন্ডেক্স, 2 নম্বর লেবার কোএফিসিয়েন্ট, 3 নম্বর ক্রিটিক্যাল আইসোটাপেন। তো লেবার ইন্ডেক্স আমরা এর আগে আলোচনা করেছি। লেবার কস্ট ইন রুপিস, একটা প্রোডাকশনে যতটা লেবার কস্ট লাগছে টাকায়, সেটার পরিমাণ ডিভাইডেড বাই ওই প্রোডাকশনে লেবারের মাধ্যমে যে পরিমাণ পণ্য উৎপাদিত হচ্ছে তার ওজনের মধ্যে অনুপাত। এটা হচ্ছে লেবার ইন্ডেক্স। আর লেবার কোএফিসিয়েন্ট তিনি বার করেছেন লেবার কস্ট ইন্ডেক্স, এটা ডিভাইডেড বাই লোকেশনাল ওয়েট। এইভাবে তিনি লেবার কোএফিসিয়েন্ট বার করেছেন। তৃতীয় যেটা ক্রিটিক্যাল, খুব তার নামই দেওয়া হয়েছে ক্রিটিক্যাল আইসোটাপেন। তো পরিবহন খরচ তুলনায় যেখানে শ্রমিকের মজুরির ওপর সাশ্রয় বেশি, পরিবহন খরচ বাড়ুক কিন্তু লেবারের মজুরি যেখানে সাশ্রয় অধিক হবে সেখানে শিল্প গড়ে উঠবে। তাহলে এখানে একটা অবস্থান দেখানো যে এখানে মজুরি অধিক, কিন্তু তার তুলনায় মজুরি এখানে অর্ধেক, কিন্তু পরিবহন খরচ এখানে 2 টাকা বেড়ে যাচ্ছে। অথচ এখানে মজুরির দরুন সাশ্রয় অনেক বেশি। তাহলে যে আইসোডাপনে মজুরি দরুন সাশ্রয় বেশি সেটাকে তিনি বলেছেন ক্রিটিক্যাল আইসোডাপেন। তাহলে এটা 2 টাকার আইসোডাপেনটা হচ্ছে এখানে ক্রিটিক্যাল আইসোডাপেন। এইভাবে ওয়েবার তার তত্ত্বে ক্রিটিক্যাল আইসোডাপেনের মাধ্যমে মজুরির প্রভাব শিল্পের প্রোডাকশনকে কিভাবে প্রভাবিত করে বা শিল্পের অবস্থান মজুরি দ্বারা কিভাবে প্রভাবিত হয়, এই তিনটে টেকনিকের মাধ্যমে ব্যাখ্যা করেছেন। লস কিন্তু শিল্পের অবস্থান কিভাবে মজুরি বা শ্রমিক দ্বারা প্রভাবিত হয় তার উপর কিন্তু কোনো ফোকাস করেননি। এবার যে কস্ট অফ প্রোডাকশন, শিল্পের মোট উৎপাদন ব্যয়, ওয়েবার এটার উপরে দৃষ্টিপাত করেছেন। কস্ট অফ প্রোডাকশন ওয়েবারের মতে সব জায়গায় সমান নয়, কস্ট অফ প্রোডাকশনে পার্থক্য রয়েছে। তার মতে কস্ট অফ প্রোডাকশন তিনটে বিষয়ের উপর ডিপেন্ড করে: চিপ র মেটেরিয়াল, নেক্সট আছে চিপ র মেটেরিয়াল, তারপর চিপ ট্রান্সপোর্টেশন কস্ট, চিপ লেবার কস্ট। এই তিনটে মিলে হচ্ছে প্রোডাকশন কস্ট। এই তিনটে যে জায়গায় কম হবে সেখানে টোটাল প্রোডাকশন কস্ট কম হবে। কিন্তু লস কি বলেছে, সব জায়গায় প্রোডাকশন কস্ট সমান। করিস না এরকম। করলি দেখ। কর। তাহলে লস বলেছে প্রোডাকশন কস্ট সব জায়গায় সমান। তাহলে প্রোডাকশন কস্টের উপর কিন্তু তিনি সেরকম ভাবে কোনো গুরুত্ব দেননি। এবারে হচ্ছে 6 নম্বর বিষয় যে প্রাইস। প্রাইসের ক্ষেত্রে যদি আমরা দেখি, ওয়েবার বলেছেন বিক্রয় মূল্য বা প্রাইস সব জায়গায় সমান। এখানে একটা গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে। এই গ্রাফটা যদি দেখা যায়, তো এইখানে হচ্ছে মার্কেট, মার্কেট থেকে এটা ডিস্টেন্স দেখানো হয়েছে, আর ওপরে ওয়াই অক্ষে প্রাইস দেখানো হয়েছে। তাহলে মার্কেট থেকে যত দূরেই বিক্রি হোক না কেন প্রাইসের কিন্তু কোনো পার্থক্য হবে না, প্রাইসের রেখাটা অনুভূমিক। কিন্তু লস তার তত্ত্বে মার্কেটে যেখানে শিল্প রয়েছে, যেখানে প্রোডাকশন হচ্ছে, শিল্প মার্কেটেই প্রোডাকশন করছে, এখান থেকে যত দূরে যাওয়া যাবে তত কিন্তু তার উপর ট্রান্সপোর্ট কস্ট অ্যাড হবে। তার ফলে দেখা যায় ট্রান্সপোর্ট কস্ট যত অ্যাড হবে তত কিন্তু তার প্রাইস বাড়তে থাকবে। তার ফলে এই প্রাইসের ব্যাপারে কিন্তু ওয়েবার এবং লসের তত্ত্বের মধ্যে পার্থক্য রয়েছে।
ওয়েবার বলছে প্রাইস বা বিক্রয় মূল্য সব জায়গায় সমান, কিন্তু লস বলছে যত মার্কেট থেকে, শিল্পের অবস্থান থেকে দূরে যাওয়া যাবে তত কিন্তু প্রাইস বাড়তে থাকবে প্রোডাক্টের। এবার হচ্ছে ডিমান্ড। ওয়েবার ডিমান্ড সংক্রান্ত যে তথ্য তুলে ধরেছেন তার তথ্যে এখানে মার্কেট দেখানো হয়েছে, এখান থেকে ডিস্টেন্স এক্স অক্ষে আর ওয়াই অক্ষে ডিমান্ড দেখানো হয়েছে। এক্স অক্ষে ডিস্টেন্সের বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ডিমান্ডের কিন্তু কোনো পার্থক্য নেই, ডিমান্ড সব জায়গায় সমান। তারপরে কি দেখতে পাচ্ছি, ডিমান্ড রেখাটা একদম স্মুথ স্ট্রেট লাইন। কিন্তু লস বলেছেন ডিমান্ড প্রাইসের উপর ডিপেন্ড করে। এইখানে বাজারের কাছে শিল্প গড়ে উঠেছে, বাজার থেকে পি দূরে প্রাইস হচ্ছে ওপি, তার ডিমান্ড হচ্ছে এই এতটা, অনেকটা বেশি। আবার বাজার থেকে আরো দূরে আর রয়েছে, তার যদি আমরা দেখি প্রাইস ও আর, কিন্তু তার ডিমান্ড কমে গেছে। এইভাবে যত আরো দূরে যদি যাওয়া যায় সেখানে দেখা যাবে যে কিন্তু প্রাইস এতটাই বেড়ে যাবে যে ডিমান্ড জিরো হয়ে যাবে। এইভাবে লসের তত্ত্বের মূল বক্তব্য যেটা, বাজার থেকে দূরে যত যাওয়া যাবে তত প্রাইস বাড়বে, তার ডিমান্ড কমবে। এটাকে তিনি একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। এটাকে যদি অনুভূমিক ভাবে যদি আমরা অক্ষ বরাবর ঘুরিয়ে দিই তাহলে একটা কোণ শেপ তৈরি হয়ে যাবে, যেটাকে তিনি বলেছেন স্পেশাল ডিমান্ড কোণ। তাহলে স্পেশাল ডিমান্ড কোণ একটা অভিনব আবিষ্কার লসের তত্ত্বে। 8 নম্বর যে প্রফিট, ওয়েবার প্রফিটের কথা বলেছেন ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি কিন্তু বলেননি। প্রফিট যে কোনো শিল্পের লোকেশন প্রফিটের উপর ডিপেন্ড করে, যেখানে শিল্পের প্রফিট বেশি হবে সেখানেই কিন্তু শিল্প গড়ে উঠবে। ডাইরেক্ট প্রফিটের কথা তিনি বলেননি, কিন্তু তিনি বলেছেন ইন্ডাস্ট্রি সেখানেই গড়ে উঠবে যেখানে প্রোডাকশন কস্ট সব থেকে মিনিমাম হবে। এখানে এক্স অক্ষে লোকেশন দেখানো হয়েছে, ওয়াই অক্ষে কস্ট অফ প্রোডাকশন দেখানো হয়েছে। তো কার্ভটা আমরা দেখতে পাচ্ছি এইখানে মিনিমাম এই জায়গাটায় রয়েছে। তাহলে এইখানে আমার কিন্তু শিল্প গড়ে ওঠার আদর্শ স্থান। তাহলে ওয়েবারের মতে আমরা বুঝতে পারলাম যেখানে একটা শিল্পের উৎপাদন ব্যয় সবচেয়ে কম সেখানে শিল্পের আদর্শ অবস্থান। লস অন্যরকম ভাবে শিল্পের আদর্শ অবস্থান নির্ণয় করেছেন। লস বলছেন যেখানে সেল বেশি, ডিমান্ড বেশি, ম্যাক্সিমাম ডিমান্ড বা ম্যাক্সিমাম সেল এখানে কোনো শিল্পের পণ্যের, তাহলে এইখানটাই হবে শিল্পের আদর্শ অবস্থান। তাহলে শিল্পের আদর্শ অবস্থান ডিপেন্ড করছে শিল্পের প্রফিটের ওপর, প্রফিট ডিপেন্ড করছে ডিমান্ডের ওপর বা সেলের ওপর। তাহলে যেখানে সেল এবং ডিমান্ড বেশি কোনো শিল্পজাত পণ্যের, সেখানে সেই শিল্পের আদর্শ অবস্থান। এবার হচ্ছে কম্পিটিশন। ওইবারে তত্ত্বে কম্পিটিশন কিন্তু সেরকম নেই, সব জায়গায় প্রাইস, আমরা যদি দেখি সব জায়গায় প্রাইস হচ্ছে সমান, বিক্রয় মূল্য সমান। তার ফলে দেখা যাচ্ছে কিন্তু কোনো কম্পিটিশন নেই। আর লসের তত্ত্বে কিন্তু পারফেক্ট কম্পিটিশন রয়েছে। যদি আমরা দেখি সেলিং প্রাইস, মার্কেট থেকে যত দূরে যাওয়া যাবে তত কিন্তু তার সেলিং প্রাইস কি হবে, বাড়তে থাকবে। মার্কেট থেকে যত দূরে যাবে তার সেল প্রাইস বাড়তে থাকছে, যত সেল প্রাইস বাড়বে তত কিন্তু তার ডিমান্ড কমতে থাকবে। তার ফলে দেখা যাবে দুটোর ভারসাম্য যদি আমরা দেখি, এরকম একটা জায়গায় যেখানে ডিমান্ড এবং সেল দুটোই সমান, সেখানে কিন্তু শিল্প গড়ে উঠছে। তাহলে পারফেক্ট কম্পিটিশনের মাধ্যমে এটা কিন্তু তৈরি হচ্ছে। তাহলে লসের তত্ত্বে পারফেক্ট কম্পিটিশন বর্তমান, আর ওয়েবারের তত্ত্বে কিন্তু পারফেক্ট কম্পিটিশন নেই। তবে ইন্ডাস্ট্রিয়াল অ্যাগ্লোমারেশন, ওয়েবার তার তত্ত্বে অ্যাগ্লোমারেশন এবং ডি অ্যাগ্লোমারেশন দুটো বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন। একটা অঞ্চলে যদি একাধিক শিল্প গড়ে ওঠে তাহলে সেই অঞ্চলটা শিল্পাঞ্চলে পরিণত হয়। তাহলে শিল্পাঞ্চলে কিছু রেডিমেড সুযোগ সুবিধা পাওয়া যায়, যেমন সেখানে বিদ্যুৎ সরবরাহ সুবিধা থাকে, সেখানে পরিবহন ব্যবস্থা গড়ে ওঠে, সেখানে আমার জলের ব্যবস্থা থাকে। তার ফলে কি হয়, শিল্পপতিদের একটা শিল্পাঞ্চলে শিল্প গড়ে তুলতে আকর্ষণ করে, যেটাকে ইন্ডাস্ট্রিয়াল ইনার্সিয়া বলা হচ্ছে। এই ইন্ডাস্ট্রিয়াল ইনার্সিয়া বা শিল্প জাড্যের কারণে নতুন শিল্প সবসময় শিল্প অঞ্চলেই গড়ে ওঠে। তো এইটাকে তিনি ইন্ডাস্ট্রিয়াল অ্যাগ্লোমারেশনের উপর গুরুত্ব দিয়েছেন। শিল্পের অবস্থান ইন্ডাস্ট্রিয়াল অ্যাগ্লোমারেশন দ্বারা প্রভাবিত হয়। কিন্তু লস তার তত্ত্বে ইন্ডাস্ট্রিয়াল অ্যাগ্লোমারেশনের কথা বলেননি। তিনি এক জায়গায় একাধিক শিল্প যদি গড়ে ওঠে কোনো জায়গায়, তাহলে তার শেপ, তার প্রভাব বাজারের ওপর পড়ে, তার প্রভাবে বাজারগুলো হেক্সাগন হয়ে যায়, গোলাকৃতি বাজার। এরকম গোল থাকে প্রথমে, চারপাশ থেকে ছেঁটে সেটা হেক্সাগন হয়ে যায়। তো এটা হচ্ছে আমার মূল বিষয়, কে জানে। তো এইভাবে আমরা ওয়েবার এবং লসের তত্ত্বের মধ্যে পার্থক্য 10টা বিষয়ে খুঁজে পেলাম।